ছেলে যখন বাবাকে মুচি বলে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল, পিতা তখন নিজের ছেলেকে এমন এক চূড়ান্ত শিক্ষা দিল যার পর সেই ছেলে তার পায়ে এসে পড়ল। যেই কাজের জন্য তাকে ছেলে তুচ্ছ করেছিল সেই কাজের মধ্যেই তিনি কোটিপতি হলেন। বন্ধুরা, কে ছিলেন ওই ৬৫ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তি? কেনই বা ওনার ছেলে ওনাকে এইভাবে অপমানিত করে ঘর থেকে বার করে দিয়েছিল, এবং তারপর ওনার জীবনে কি এমন পরিবর্তন হলো যার কারণে উনি কোটিপতি হলেন? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক। আজকের এই কাহিনী একজন বৃদ্ধের বিজয়গাথা নয়, বরং শিক্ষণীয়, অনুপ্রেরণাদায়ক এবং ব্যবসায়িক সাফল্যের এক জীবন্ত উদাহরণ। যারা নিজের অবস্থা নিয়ে লজ্জিত হন তাদের জন্য এই কাহিনী হবে এক শক্তির বার্তা। সকালবেলা গ্রামের কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি। মাটির রাস্তা ধরে একটি ছোট্ট চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী বসে গল্প করছে। পাশেই বসে আছেন ৬৫ বছর বয়সী রমেশ দাস। সামনে পুরনো কাঠের বাক্সের উপর কিছু ছেঁড়া জুতো রাখা, আর হাতে সুই সুতো নিয়ে তিনি ধৈর্য ধরে সেগুলো সেলাই করছেন। রমেশবাবু পেশায় একজন মুচি, কিন্তু তার আত্মসম্মান প্রবল। কাজের প্রতি অগাধ ভালোবাসা, সততা আর কঠোর পরিশ্রমই তার জীবনযাত্রার মূল ভিত্তি। তিনি বিশ্বাস করেন কোনো কাজই ছোট নয় যদি তার সৎ উপায়ে করা হয়। ছেলেবেলায় তিনি বাবার সঙ্গে হাটে গিয়ে বসতেন। তখন থেকেই জুতো মেরামতের কাজ শিখেছিলেন। কিন্তু তখন গ্রামে এত অভাব ছিল না। বাবা মা দুজনেই বেঁচে ছিলেন, আর সামান্য হলেও নিজের কিছু জমি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে অভাব বাড়তে লাগলো। বাবার মৃত্যুর পরই জমি জমাও বিক্রি হয়ে গেল। তখন থেকেই রমেশ দাস বুঝতে পারলেন শ্রমই একমাত্র সম্পদ যা দিয়ে তিনি নিজের ভবিষ্যৎ গড়তে পারেন। তিনি দিন রাত পরিশ্রম করতেন, আর তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার একমাত্র ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করা, যাতে সে শহরে গিয়ে বড় চাকরি করতে পারে এবং তাদের দুঃখের জীবন বদলে দিতে পারে। রমেশবাবুর একমাত্র ছেলে অজয় ছোট থেকেই সে খুব মেধাবী। গ্রামের স্কুলে ভালো ফল করেছিল, আর রমেশবাবুর আশা ছিল ছেলেটা একদিন বড় হয়ে তার এই কষ্টের দিন শেষ করবে। কিন্তু ভালো পড়াশোনা করতে হলে শহরে যেতে হবে। শহরে পড়াশোনা করানো মানে অনেক খরচ। একজন দরিদ্র মুচির পক্ষে এত টাকা জোগাড় করা সহজ ছিল না। কিন্তু তিনি জানতেন শিক্ষাই একমাত্র উপায় যা তার ছেলের জীবন বদলে দিতে পারে। অজয় যখন মাধ্যমিক পাশ করল তখনই শহরের একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু সেখানে ভর্তির ফি, থাকা খাওয়ার খরচ, বই কেনার খরচ কিভাবে সামলাবেন তা রমেশবাবু জানতেন না। তখন তিনি জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি নিজের শেষ সম্বল গ্রামের ছোট্ট এক টুকরো জমি বিক্রি করলেন। এই জমিটুকু ছিল তার বাবার শেষ স্মৃতি, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য তিনি সেই স্মৃতির বিসর্জন দিলেন। তারপর টাকার ঘাটতি ছিল। তখন স্ত্রীকে বললেন, দেখো, ছেলেটার ভবিষ্যৎ তৈরি না হলে আমাদের জীবনটা সারা জীবন এমনই কেটে যাবে। এদিকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মাও নিজের সমস্ত গয়না বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিল। তিনি রমেশবাবুকে বলতে লাগলেন, আমার গয়না পরে কি হবে যদি আমাদের ছেলে বড় হতে না পারে, যদি সে ভালো মানুষ হতে না পারে? তখন রমেশবাবু স্ত্রীর গয়না বিক্রি করে দিলেন, আর সেই টাকায় অজয়কে শহরে পাঠানোর ব্যবস্থা করলেন। যেদিন অজয় প্রথমবার শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠল, সেদিন রমেশবাবু অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। ছেলে ট্রেনে উঠে জানালার পাশে বসেছিল। রমেশবাবু বললেন, বাবা, মন দিয়ে পড়াশোনা করিস, আমাদের কথা ভেবে নিজের লক্ষ্য ভুলিস না। অজয় হেসে বলল, হ্যাঁ বাবা, আমি তোমার স্বপ্ন সত্যি করব। ট্রেন ছেড়ে দিল। রমেশবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখো, আমাদের ছেলে একদিন শহরে বড় চাকরি করবে, আমাদের এই দুঃখের দিন থেকে মুক্তি দেবে। স্ত্রী একটু হাসলেন,
কিন্তু সেই হাসির আড়ালে ছিল দুশ্চিন্তা, কারণ তারা জানতেন না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে। শহরের ব্যস্ত রাস্তায় প্রথমবার পা রাখতেই অজয় বুঝতে পারল এখানে জীবন গ্রামের থেকে একেবারে আলাদা। প্রতিটি মানুষ যেন সময়ের সঙ্গে দৌড়চ্ছে, কেউ এক মুহূর্তের জন্য থামছে না। বিশাল বহুতল ভবন, ঝকমকে শপিং মল, আধুনিক রেস্তোরাঁ, সব কিছুই যেন তাকে নতুন এক পৃথিবীতে নিয়ে এলো। কলেজের হোস্টেলে থাকার ব্যবস্থা হয়েছিল। প্রথম কিছুদিন একটু অসুবিধা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। শহরে জীবনযাত্রার আভিজাত্য তাকে আকৃষ্ট করতে লাগলো। নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হলো। তাদের অনেকেই বড় পরিবারের সন্তান। অজয়ের মূল লক্ষ্য ছিল পড়াশোনা, কারণ সে জানত বাবা মা কত কষ্ট করে তাকে এখানে পৌঁছেছেন। কিন্তু শহরের চাকচিক্য, বিলাসিতা, বন্ধুদের আড্ডা ধীরে ধীরে তাকে বদলে দিতে লাগলো। প্রথম দিকে সে বাবা মার সঙ্গে প্রতিদিন কথা বলতো, ফোন করত। বাবা, তুমি ঠিক আছো তো? তোমরা কেমন আছো? রমেশবাবু প্রতিবার একটা কথাই বলতেন, ভালো আছিস বাবা? মন দিয়ে পড়াশোনা করিস, আমরা তোর ভালো চাই। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারা ভালো ছিল না। নিজেরা না খেয়ে ছেলেকে টাকা পাঠাতেন, তার খরচ যেন কোনোভাবেই না কমে। রমেশবাবু আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগলেন। দিনের পর দিন ছেঁড়া জুতো মেরামত করে সামান্য টাকা জমিয়ে ছেলের প্রয়োজনীয় খরচ পাঠাতেন। কিন্তু অজয় ধীরে ধীরে বদলে যেতে লাগলো। কলেজ শেষ করার পর অজয় প্রথমবার চাকরির জন্য আবেদন করলো। তার মেধা ও যোগ্যতার জন্য খুব সহজেই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিও পেয়ে গেল। শুরুতে সে খুব খুশি ছিল। প্রথম মাসের বেতন পাওয়ার পর বাবাকে ফোন করলো, বাবা, আমি চাকরি পেয়েছি, এখন থেকে তোমার আর কষ্ট পেতে হবে না। রমেশবাবুর চোখে জল চলে এলো। এতদিনের কষ্ট সফল হলো ভেবে তিনি আনন্দে কাঁদতে লাগলেন। কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন টিকল না। শহরের চাকরি, বিলাসবহুল জীবনযাত্রা, অফিসের পার্টি, দামি রেস্তোরাঁ, এসবের মধ্যে অজয় এতটাই মেতে উঠেছিল যে বাবা মার কথা আস্তে আস্তে ভুলতে লাগলো। এরপর একদিন অফিসের এক সুন্দরী সহকর্মীর সঙ্গে তার পরিচয় হলো। তার নাম ছিল নন্দিনী। নন্দিনী শহরের নামী পরিবারের মেয়ে। দামি গাড়িতে চড়ে, দামি রেস্টুরেন্টে খায়, ডিজাইনার পোশাক পরে। তার জীবনযাত্রা দেখে অজয় এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে নিজেও সেই ধরনের বিলাসিতার স্বপ্ন দেখতে লাগলো। নন্দিনীর সঙ্গে প্রেম শুরু হলো। নন্দিনী সবসময় অজয়কে বলতো, অজয়, তুমি তো ভালোই আছো, কিন্তু তোমাকে আরও উঁচুতে উঠতে হবে। শহরে বড় কিছু করতে গেলে গ্রাম্য মানসিকতা ছাড়তে হবে। অজয় ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগলো। সে তার বাবা মাকে ফোন করতো না। মাঝে মাঝে রমেশবাবু ফোন করতেন, কিন্তু উত্তর পেতেন, বাবা, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। রমেশবাবু বুঝতে পারলেন ছেলে তাদের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তিনি আশা ছাড়লেন না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। অজয় তার অফিসের প্রমোশন পেল, বেতনও অনেক বেড়ে গেল। এরপর সে নন্দিনীকে বিয়ে করল এবং শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে তাতে থাকতে শুরু করল। দীর্ঘ 7 বছরের মধ্যে সে একবারও গ্রামে যায়নি। রমেশবাবু এবং তার স্ত্রী অপেক্ষা করতেন, কবে তাদের ছেলে আসবে, কবে তাদের খবর নেবে। কিন্তু অজয় শহরের জীবনে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছিল যে গ্রামের কথা সে ভাবতেই চাইতো না। গ্রামের মানুষজন বলতো, দেখো, রমেশদার ছেলে কত বড়লোক হয়ে গেছে, কিন্তু বাবা মার খোঁজ নেয় না। রমেশবাবুর স্ত্রী বলতেন, আমাদের ছেলে খুব ব্যস্ত হয়ে গেছে, ওর সময় নেই আমাদের জন্য। একদিকে অজয় বিলাসবহুল জীবনযাত্রায় নিজের দিন কাটাচ্ছিল, অন্যদিকে রমেশবাবু এবং তার স্ত্রী গ্রামে অনাহারে দিন কাটাচ্ছিলেন। ছেলের পড়াশোনার জন্য সব কিছু বিক্রি করে দেওয়ার পর তাদের আর কিচ্ছু ছিল না। তারা এখন একটি ভাড়া বাড়িতে থাকতেন। রমেশবাবুর বয়স হয়েছে, হাতে কাঁপুনি ধরেছে, চোখের দৃষ্টিও আগের মতো নেই,
কিন্তু তবুও তিনি জুতো সেলাই করেই সংসার চালানোর চেষ্টা করতেন। এমনই একদিন হঠাৎ ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকাও ওনার কাছে ছিল না। বহু কষ্টে তিনি অজয়কে ফোন করলেন, বাবা, তোর মা খুব অসুস্থ, একটু সাহায্য করিস। দেখ বাবা, আমরা তো তোর ভরসাতেই রয়েছি। অজয় বিরক্ত হয়ে বলল, বাবা, এখন খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। এ কথা বলে সে ফোন রেখে দিল। রমেশবাবু স্তব্ধ হয়ে গেলেন। এক সময় যে ছেলের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, আজ সেই ছেলে তার অসুস্থ মার খোঁজ নিতে চাইছে না। রমেশবাবু অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে ছেলের শহরের ঠিকানায় পৌঁছলেন। বৃদ্ধ শরীর, নড়বড়ে হাঁটা, চোখের কোণে ক্লান্তি। এত বছর ছেলের অপেক্ষায় ছিলেন, কিন্তু আজ অভাবের তাড়নায় তার নিজেরই ছেলের কাছে ছুটে যেতে হলো। বিলাসবহুল ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে দরজার বেল টিপলেন। দরজা খুলল এক চাকর। অবাক হয়ে বলল, আপনি কে? রমেশবাবু ধীর কণ্ঠে বললেন, আমি অজয়ের বাবা, ও কি বাড়িতে আছে? কিন্তু চাকর তাকে ভেতরে ঢুকতে দিল না। স্যার এখন ব্যস্ত, পরে আসবেন। রমেশবাবু হতবাক হয়ে গেলেন। এতদিন পর ছেলের কাছে এসেছেন, অথচ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি অনুনয় করে বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, একবার দেখা করতে দাও বাবা। চাকর ভেতরে গিয়ে অজয়কে খবর দিল। অজয় তখন বন্ধুদের সঙ্গে পার্টি করছিল, দামি খাওয়ার দাওয়ার এবং সঙ্গে হুইস্কির গ্লাস হাতে নিয়ে বসেছিল। চাকরের মুখে একথা শুনেই সে বিরক্ত হয়ে বলল, কে এসেছে? এক বৃদ্ধ লোক নিজেকে আপনার বাবা বলছে স্যার। অজয়ের মুখ কালো হয়ে গেল। বন্ধুরা মজা করে বলল, তোর বাবা নাকি? বাহ, গ্রামের মানুষ শহরে এসে হাজির। নন্দিনী অবজ্ঞার হাসি দিয়ে বলল, তুমি তো বলেছিলে তোমার বাবা খুব গরিব, তাহলে এখানে কি করছে? অজয় রাগে গজগজ করে বলতে লাগলো, বলো চলে যেতে, আমি এখন ব্যস্ত আছি। অজয়ের কথা শুনে চাকর দরজা খুলে দিয়ে বলতে লাগলো, স্যার এখন ব্যস্ত, আপনি চলে যান, পরে আসবেন। রমেশবাবুর চোখে জল চলে এলো। এত বছর ছেলেকে মানুষ করলেন, তার জন্য সব কিছু ত্যাগ করলেন, আর আজ এই অবস্থা। তিনি আবার অনুরোধ করলেন, বাবা, একবার আমার সঙ্গে দেখা করিয়ে দাও না। রমেশবাবুর অবস্থা দেখে বাড়ির চাকরেরও মন গলে গেল। রমেশবাবু দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। বাড়ির অন্যান্য বাসিন্দারা দেখতে পেল এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন কথা বলাবলি করতে লাগলো, উনি এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কেন? কেউ বলল, অজয় নামে ছেলেটার বাবা, ছেলেটা তো বড় লোক হয়ে গেছে, এখন আর বাবাকে চিনতে পারছে না। এদিকে নিচে দাঁড়িয়ে থাকা দারোয়ান, ফ্ল্যাটের অন্যান্য লোকজন সব দৃশ্য দেখতে লাগলো। রমেশবাবু শেষবারের মতো ছেলের নাম ধরে ডাকলেন, অজয়, বাবা, একবার তোর মুখটা দেখতে চাই। অজয় তখন রাগে দরজা খুলে বেরিয়ে এলো। তুমি এখানে এসেছো কেন? তোমাকে টাকা পাঠালেই তো হলো, আমার কলিগসদের সামনে আমাকে অপমান করতে এখানে এসেছো? অজয়ের মুখে একথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি অবাক হয়ে গেল। রমেশবাবু অশ্রুসিক্ত চোখে বললেন, বাবা মায়ের জন্য কি শুধু টাকা পাঠানোই যথেষ্ট? ভালোবাসা কি মূল্যহীন? অজয়ের বন্ধুরা হেসে উঠল। বাহ, দারুণ নাটক হচ্ছে। নন্দিনী বিরক্ত হয়ে গেল। ওহ গড, গ্রাম থেকে এসে আমাদের প্রেস্টিজ নষ্ট করছে। অজয় রেগে গিয়ে চিৎকার করলো, তুমি এখান থেকে চলে যাও, আমার লাইফে তোমার কোনো দরকার নেই। রমেশবাবু মাথা ঝুঁকে গেল। তিনি ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটতে লাগলেন। ছেলের কাছে অপমানিত হয়ে বড়ই মনের কষ্টে চোখের জল ফেলতে ফেলতে গ্রামের পথ ধরলেন। শরীরটা যেন আর চলতে চাইছিল না, কিন্তু মনকে শক্ত করলেন। যখন বাড়িতে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। গীতা দেবী দরজা খুলে দেখলেন তার স্বামী কাঁদছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রমেশবাবু ভেতরে ঢুকে ধপ করে মাটিতে বসে পড়লেন। গীতা, আমাদের ছেলে আমাদের জন্য মরে গেছে, ওর কাছে বাবা মায়ের কোনো মূল্য নেই।
গীতা হতবাক হয়ে গেলেন। কি বলছো তুমি? কি বলেছে ও তোমাকে? ও কি তোমাকে চিনতে পারেনি? রমেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিনতে পেরেছে, কিন্তু স্বীকার করেনি। আমি আমাদের ছেলের দরজার সামনে দাঁড়িয়েছিলাম গীতা, আর ও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। গীতা দেবীর চোখে জল চলে এলো। আমাদের এত ভালোবাসা, এত ত্যাগ, সব কিছু বৃথা হয়ে গেল। রমেশবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আমাদের জীবনে সব সঞ্চয়, সব স্বপ্ন ওর জন্য দেখেছিলাম, আর আজ আমরা ওর কাছে বোঝা হয়ে গেছি। গীতা দেবী স্বামীর পাশে বসে কাঁদতে লাগলেন, কিন্তু পর মুহূর্তেই তিনি শক্ত হয়ে গেলেন। এভাবে কাঁদলে তো জীবন চলবে না গো, আমাদের কিছু একটা করতে হবে। রমেশবাবু গীতা দেবীর মুখের দিকে তাকালেন, তারপর কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভাবলেন। পরদিন সকালে গ্রামেরই এক যুবক রাহুল এলো রমেশবাবুর সঙ্গে দেখা করতে। কাকা, আমি সব শুনেছি, আপনার সঙ্গে যা হয়েছে সেটা খুবই অন্যায়, কিন্তু আপনি হেরে যাবেন না, আমি আপনাকে সাহায্য করব। রমেশবাবু অবাক হয়ে বললেন, তুমি তুমি কি করবে? রাহুল হাসল, আপনার হাতের কাজ দারুণ। কাকা, আপনি এত সুন্দর করে জুতো তৈরি করতে পারেন, তাহলে কেন আমরা নিজেরাই একটা ব্যবসা শুরু করব না? রমেশবাবু কিছুক্ষণ চুপ রইলেন। তিনি তো সারা জীবন অন্যের জন্য কাজ করেছেন, কিন্তু নিজের ব্যবসার কথা কখনো ভাবেননি। গীতা স্বামীকে উৎসাহ দিলেন, রাহুল ঠিক বলছে, তুমি এত ভালো জুতো বানাও, তাহলে নিজের একটা দোকান খুলছো না কেন? রমেশবাবু ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, কিন্তু দোকান খুলতে তো টাকা লাগবে গীতা। রাহুল একটু মৃদু হেসে বলল, টাকার চিন্তা আপনি করবেন না কাকা, আমি আমার জমানো টাকা দিয়ে আপনাকে সাহায্য করব, আর আমরা অনলাইনে আমাদের জুতোগুলি বিক্রি করতে পারি। রাহুলের সাহায্যে গ্রামের বাজারে ছোট্ট একটা দোকান ভাড়া নিলেন রমেশবাবু। রমেশবাবু নিজে হাতে জুতো বানাতে শুরু করলেন, আর রাহুল সেগুলো বিক্রির ব্যবস্থা করত। প্রথম দিকে খুব বেশি বিক্রি হয়নি, কিন্তু যারা একবার জুতো কিনেছে তারা মুগ্ধ হয়ে গেছে। দারুণ আরামদায়ক। তারা সকলের কাছে একটাই কথা বলেছে, এত টেকসই জুতো এত কম দামে খুব কমই পাওয়া যায়। গ্রামের মানুষের হাতে তৈরি জুতো শহরের কোম্পানিগুলোর মতোই ভালো। দেখতে দেখতেই মানুষের মধ্যে প্রচার হতে লাগলো। রাহুল ইউটিউবে একটি ভিডিও বানিয়ে আপলোড করলো, এক বৃদ্ধ বাবার সংগ্রাম, যাকে নিজের সন্তান ফেলে দিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ওই ভিডিওর মাধ্যমেই শহরের অনেক মানুষ জানতে পারলেন রমেশবাবুর ব্যবসার কথা। অনেকে অনলাইনে অর্ডার দিতে লাগলো। প্রথম সপ্তাহে 100 জোড়া জুতো বিক্রি হলো, পরের সপ্তাহে 500 জোড়া জুতো বিক্রি হলো। মাত্র 6 মাসের মধ্যেই 50,000 টাকা লাভ করলেন রমেশবাবু। ওনার মুখে হাসি ফুটল। উনি বলতে লাগলেন, নিজের ছেলে তো দেখলো না, কিন্তু গ্রামের একটা ছেলে আমাকে বাঁচিয়ে দিল। তিনি গর্বের সঙ্গে ঘোষণা করলেন, এখন থেকে আমি শুধু নিজের পায়ের উপর দাঁড়াবো, অন্য কারোর করুণায় বাঁচব না। রমেশবাবুর জুতোর দোকান অনলাইনে ভাইরাল হওয়ার পর ক্রেতাদের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। রাহুল এবার বড় পরিকল্পনা করলো, কাকা, আমাদের এখন পুরো ব্যবসাটা প্রফেশনালি পরিচালনা করতে হবে। রমেশবাবু কৌতূহলী হয়ে বললেন, মানে? রাহুল বোঝাতে লাগলো, আমাদের এখন প্রোডাকশন বাড়াতে হবে, শুধু হাতে তৈরি করলে চলবে না, কিছু মেশিন কিনতে হবে যাতে দ্রুত কাজ করা যায়, একটা ভালো ব্র্যান্ড নেম দিতে হবে যাতে মানুষ আমাদের নাম মনে রাখতে পারে, সোশ্যাল মিডিয়াতে আরও প্রচার করতে হবে যাতে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করা যায়। রমেশবাবু সম্মতি দিলেন, কিন্তু এত টাকা পাবো কোথায়? রাহুল হেসে উঠল, আমরা ক্রাউড ফান্ডিং করব। রমেশবাবু বলতে লাগলেন, কিন্তু ক্রাউড ফান্ডিং কী? ক্রাউড ফান্ডিং হলো অনলাইনে সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করা। রাহুল একটি বড় ক্যাপশন চালু করলো, এক বৃদ্ধ বাবার লড়াই, যাকে তার সন্তান পরিত্যাগ করেছে, কিন্তু তিনি নিজের স্বপ্ন গড়েছেন। 10 দিনে 1 লক্ষ টাকা সংগ্রহ হলো।
30 দিনে 5 লক্ষ টাকা উঠে এলো। অনেক বিখ্যাত মানুষও সাহায্যের হাত বাড়ালো। এবার রমেশবাবু ও রাহুল সিদ্ধান্ত নিল তাদের ব্র্যান্ডের নাম হবে কমফোর্টি ফুটওয়্যার। বর্তমানে বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বাটা, খাদিম, লিবার্টি, রিলায়েন্স ফুটওয়্যার। কিন্তু তারা জানতো যদি তারা ইউনিক কিছু করতে পারে তাহলে এই বড় কোম্পানিগুলোর মধ্যেও জায়গা করে নিতে পারবে। তারা কয়েকটি নতুন স্ট্র্যাটেজি নিল। কম দামে ভালো মানের চামড়ার জুতো তৈরি, এথনিক ডিজাইন ও হ্যান্ডক্রাফটেড লুক। প্রতিটি জুতোর সঙ্গে মেড বাই কমফোর্টি ট্যাগ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও ইউটিউব অ্যাডস। দেখতে দেখতে কমফোর্টি ফুটওয়্যার বাজারের জনপ্রিয় হয়ে উঠল। রমেশবাবুর তৈরি জুতোর চাহিদা বাড়তে থাকায় ব্যবসায় নতুন সুযোগ তৈরি হলো। কিন্তু বড় ব্র্যান্ডের সঙ্গে টিকে থাকতে গেলে আরও উন্নত পরিকল্পনা করতে হবে। এক সন্ধ্যায় দোকানের এক কোণে বসে রাহুল ও রমেশবাবু পরবর্তী পদক্ষেপের দিকে আলোচনা করছিল। রমেশবাবু বললেন, এখন আমাদের কি করা উচিত রাহুল? উত্তরে রাহুল বলল, কাকা, আমাদের প্রথমে বড় পরিসরে উৎপাদন বাড়াতে হবে যাতে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, আর সেই জন্য আমাদের কিছু প্রযুক্তির ব্যবস্থা নিতে হবে। রাহুল বলতে লাগলো, আমাদের কিছু কৌশল প্রস্তুত করতে হবে। এগুলো ব্যবসায়ী কৌশল, যেমন স্মার্ট ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ আধুনিক মেশিন ব্যবহার করে দ্রুত জুতো তৈরি করা হবে। দ্বিতীয়ত ই-কমার্স স্টোর, অর্থাৎ কমফোর্টি ব্র্যান্ডের জন্য ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা ও মিশোতে লিস্টিং করা হবে। তৃতীয়ত সোশ্যাল মিডিয়া মার্কেট, অর্থাৎ ইনস্টাগ্রাম ও ফেসবুকে ব্র্যান্ডের প্রচার করে নতুন ক্রেতা তৈরি করতে হবে। আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করতে হবে, অর্থাৎ ফ্যাশন ব্লগার ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে জুতোর রিভিউ করাতে হবে। আমাদের কাস্টমাইজ জুতোও বানাতে হবে, অর্থাৎ গ্রাহক যেমনটা চান ঠিক তেমনটা জুতো, তেমন ডিজাইনের জুতো তাদের বানিয়ে দিতে হবে। রমেশবাবু বললেন, এত বড় ব্যবসা পরিচালনার জন্য তো লোক লাগবে। রাহুল বলল, আমরা গ্রাম থেকে লোক নেব, যারা চাকরি পাচ্ছে না তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাবো। এতে আমাদের ব্র্যান্ডের প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়বে। একদিকে রমেশবাবুর জীবনে উত্থান শুরু হলো, অপরদিকে ওনার ছেলের জীবনে শুরু হলো চরম পতন। অজয় যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির বড় ইনভেস্টররা বিনিয়োগ তুলে নিচ্ছিল। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে তার কোম্পানি ক্ষতির মুখে পড়ল। ব্যাংক থেকে নেওয়া লোনের বোঝা বেড়ে গেল। একদিন অজয় ইউটিউবে ট্রেন্ডিং ভিডিও দেখছিল। সে দেখতে পেল এক পিতার লড়াই, যাকে তার সন্তান ত্যাগ করেছে, কিন্তু তিনি আজ ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী। ভিডিওটিতে তার বাবার ছবি ছিল। অজয় স্তম্ভিত হয়ে গেল। সে দ্রুত ভিডিওটি দেখতে লাগলো। অজয় বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তার বাবা মা তার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, অথচ সে নিজের সুখে মত্ত হয়ে তাদের চিনতে চায়নি। সে সিদ্ধান্ত নিল এবার তার বাবার সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে। পরদিন সকাল সকাল অজয় প্রথম ট্রেনেই বাড়ি পৌঁছল। আসলে সে এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিল না। এতদিনের অহংকার, আত্মদম্ভ এক মুহূর্তের মধ্যে যেন তার চুরমার হয়ে গেছিল। ট্রেনে বসে যখন সে বাড়ির পথে রওনা দিয়েছিল, বারবার তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। অজয় ভাবতে লাগলো, আমি এতটা স্বার্থপর হয়ে গেছিলাম কিভাবে। গ্রামে নামতেই সে দেখল চারদিকে ব্যানার, কমফোর্টি ফুটওয়্যার, ভারতের সেরা স্থানীয় জুতোর ব্র্যান্ড। গ্রামের প্রতিটি মানুষ রমেশবাবুকে সম্মানের চোখে দেখছে। অজয় এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ির দরজায় পৌঁছে গিয়ে কড়া নাড়ল। কিছুক্ষণ পরে দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন রমেশবাবু। মাথায় কিছুটা পাকা চুল, চোখে পরিণত বয়সের পরিণতি, কিন্তু চেহারায় আত্মবিশ্বাসের দীপ্তি। অজয় বাবার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমি আপনাকে ছেড়ে গিয়ে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। রমেশবাবু স্থির দৃষ্টিতে তাকালেন।
এখন ক্ষমা চাইতে এসেছো? যখন আমি একেবারে নিঃস্ব ছিলাম তখন আমার পাশে কেউ ছিল না। তখন তুমি কোথায় ছিলে? তখন তোমার মনে পড়েনি যে তুমি তোমার বাবা মার সঙ্গে অন্যায় করেছো? অজয় মুখ নিচু করে বলল, আমি জানি আমার ক্ষমা চাওয়ার অধিকার নেই, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি সত্যি অনুতপ্ত। আমি তোমাকে হারিয়ে বুঝেছি এই পৃথিবীতে সবথেকে বড় সম্পদ টাকা নয়, বরং বাবা মার আশীর্বাদ। রমেশবাবুর চোখের কোণে জল চলে এলো। তুই কি সত্যি বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবা, দয়া করে আমাকে আরেকবার সুযোগ দাও। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই। কিছুক্ষণের মধ্যেই গীতা দেবী সেখানে ছুটে এলেন। তিনি অজয়কে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার ছেলে ফিরে এসেছে। নিজের স্ত্রীর কান্নায় ভেঙে পড়লেন রমেশবাবু। তিনি বলতে লাগলেন, আমার কাছে যদি টাকা চাইতে আসিস তাহলে আমি বলি টাকা তুই নিয়ে যেতে পারিস, কিন্তু আমার ভালোবাসা তুই আর পাবি না। তখনই অজয় বলতে লাগলো, না বাবা, আমি কোনো টাকা পয়সা চাইতে আসিনি, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। রমেশবাবু অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ব্যবসা এখন অনেক বড় হয়েছে, কিন্তু আমি চাই আমার জুতো ভারতের প্রতিটি মানুষের পায়ে পৌঁছে যাক। অজয় বলতে লাগলো, বাবা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, তাই এই বিষয়টা আমার একটু হলেও বোঝার বিষয়। আমরা যদি আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারি তাহলে এই ব্র্যান্ড আরও বড় হবে। তুমি যদি চাও তাহলে আমি তোমার ব্যবসায় যোগ দিতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারি। রমেশবাবু বলতে লাগলেন, আমি তোমাকে শুধুমাত্র কর্মচারী হিসেবে আমার কাছে রাখবো, এর থেকে বেশি তুমি আমার কাছে আর কিছু আশা করবে না। রমেশবাবুর সম্মতি পাওয়ার পর থেকে অজয় রাহুলের সঙ্গে ওই ব্যবসায় যোগ দিল এবং তারা দুজনে মিলে এই ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করল। আফ্রিকা, দুবাই, ইউরোপের কিছু দেশে এক্সপোর্ট করার জন্য প্রস্তুত হতে লাগলো। ভারতেও তাদের ব্র্যান্ডের আরও বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রস্তুত করতে লাগলো তারা। কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসা রমরমা হয়ে উঠল। বাটা, এডিডাস, নাইকি এর মতো বড় কোম্পানি এখন কমফোর্টি ফুটওয়্যারকে প্রতিযোগী হিসেবে দেখতে শুরু করলো। বাজারে প্রবেশ করতে প্রয়োজন ছিল ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনের, তাই তারা নামি দামি ফিল্ম স্টারদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করলেন। ভারতীয় ঐতিহ্য ও সস্তায় প্রিমিয়াম কোয়ালিটির জন্য কমফোর্টি ফুটওয়্যার আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠল। আজ রমেশবাবু ভারতের অন্যতম সফল ব্যবসায়ী, কিন্তু তিনি তার অতীত ভোলেননি। তিনি গ্রামে বিনামূল্যে স্কুল, হাসপাতাল ও বৃদ্ধাশ্রম খুলেছেন। যেসব বাবা মারা সন্তানদের দ্বারা পরিত্যক্ত, তাদের জন্য বৃদ্ধাশ্রম নয়, নতুন জীবন, এই প্রকল্পটি তিনি চালু করেছিলেন। তার কোম্পানিতে গ্রামবাসীদের চাকরি দিলেন যাতে সবাই স্বাবলম্বী হতে পারে। অজয় আজ বাবার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আজ এটা বুঝেছিলেন, বাবা মা যারা আমাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করেন তাদের কখনো অবহেলা করা উচিত নয়। অজয় একদিন তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি গর্বিত যে আমি তোমার সন্তান। রমেশবাবু ছেলেকে জড়িয়ে ধরে বললেন, টাকা মানুষকে বড় করতে পারে ঠিকই, কিন্তু পরিবারই মানুষকে মহান করে তোলে। বন্ধুরা, এই কাহিনী আমাদের অনেক কিছু শিক্ষা প্রদান করে। এই কাহিনী থেকে আমরা শিখলাম, বাবা মা কখনো ভুল করতে পারে না, তাদের অবহেলা করা মহাপাপ। কঠোর পরিশ্রম, ধৈর্য ও সঠিক কৌশলে যে কেউ ব্যবসায় সফল হতে পারে। সোশ্যাল মিডিয়া ও ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ ব্যবসা শুরু করতে পারে। রমেশবাবু যখন নিজ সন্তানের অবহেলা ও অপমানের শিকার হন তখন তিনি ভেঙে পড়েননি। তিনি প্রমাণ করেছেন প্রবীণ বয়সে এসেও স্বাবলম্বী হওয়া সম্ভব যদি মনোবল অটুট থাকে। তিনি গ্রামে ফিরে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন। স্থানীয় এক তরুণের সহযোগিতায় নিজের ছোট্ট জুতোর ব্যবসাকে একটি বড় ব্র্যান্ডে পরিণত করলেন। অপরদিকে অজয় তার জীবনের সবথেকে বড় ভুল করেছিল। সে বাবা মাকে তুচ্ছ জ্ঞান করেছিল, কিন্তু সময় ও বাস্তবতা তাকে শিখিয়েছিল পরিবারই আসল শক্তি, টাকা নয়।
একজন বাবা অভিজ্ঞতা, ত্যাগ, ভালোবাসা কখনো অবহেলার যোগ্য নয়। টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু পরিবারের ভালোবাসা জীবনের আসল সাফল্য। এই কাহিনীর মাধ্যমে আমরা এটাও শিখতে পাই কিভাবে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং ব্যবহার করে যে কোনো ছোট ব্যবসাকে বড় করা সম্ভব। একটি কোম্পানি হাজার হাজার গ্রামবাসীকে চাকরি দিয়েছিল যারা আগে বেকার ছিল। এই কাহিনী আমাদের আরও শেখায় বৃদ্ধাশ্রমের ধারণাকে পাল্টে ফেলতে হবে। বৃদ্ধ বাবা মারা যে অসহায় নয়, তারা যে কর্মজীবনে আবারও ফিরে আসতে পারে, তারা যে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এই কাহিনীর দ্বারা আমরা এই শিক্ষাও পেয়েছি। এই কাহিনীর মাধ্যমে আমরা রমেশবাবুর আরও একটি দিক লক্ষ্য করতে পেরেছিলাম। রমেশবাবু তার সন্তানকে ক্ষমা করলেন, কিন্তু এই ক্ষমা কোনো দুর্বলতা ছিল না, এটি ছিল একজন পিতার সত্যিকারের মহত্বের প্রকাশ। সন্তান যদি কোনো ভুল করে তাহলে বাবা মা সেই ভুল ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু তাদেরকে ছোটবেলা থেকেই এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যে তারা এমন কোনো ভুল করতেই না পারে। বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করাই সন্তানদের জীবনের সবথেকে বড় কর্তব্য। বৃদ্ধ বয়সে বাবা মা বোঝা নয়, বরং আশীর্বাদ। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করেন? রমেশবাবুর কি তার ছেলেকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল, নাকি তার নিজের ছেলেকে আরও একটু শিক্ষা দেওয়া উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।